আসসালামু আলাইকুম। আজকে আমরা রেসপিরেশন টপিকটা শুরু করব। রেসপিরেশন মূলত দুই ধরনের হয়। একটা হচ্ছে অক্সিজেন ইউজ করে, যেটাকে আমরা সবাত বা এইরোবিক বলি। আর একটা হচ্ছে অক্সিজেন ইউজ না করে, যেটাকে অ্যানারোবিক বা অবাত বলি। এখন কারা অক্সিজেন ইউজ করতে পারবে বা কারা অক্সিজেন ইউজ করতে পারবে না? অবশ্যই অক্সিজেনটা আমাদের সেলের মধ্যে ঢোকার পরে অক্সিজেনটা আসে হচ্ছে এই অংশে। এই অংশে এসে অক্সিজেনটা থাকে। অক্সিজেন গুলা মাইটোকন্ড্রিয়ায় থাকে। তাহলে আমাদের বুঝতেই পারতেছি, যদি মাইটোকন্ড্রিয়া না থাকে কারো, সে অক্সিজেন ইউজ করতে পারবে না। তাহলে মাইটোকন্ড্রিয়া কার থাকে বা কার থাকে না? আমরা জানি মাইটোকন্ড্রিয়া থাকে না প্রোক্যারিওটিকের। প্রোক্যারিওটিক বা আদিকোষী প্রাণীদের শুধুমাত্র রাইবোসোম থাকে, আর কোনো কিছুই থাকে না। অন্যদিকে মাইটোকন্ড্রিয়া থাকে ইউক্যারিওটিকে। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে ইউক্যারিওটিক বা প্রকৃত কোষে মাইটোকন্ড্রিয়া থাকে। আচ্ছা, এখন শ্বসন শুরু হয় সর্বপ্রথম কোথা থেকে? শ্বসনটা শুরু হয় গ্লুকোজ থেকে। গ্লুকোজটাকে হজম করা বা গ্লুকোজটাকে কেটে ছোট ছোট করা, এটাই হচ্ছে শ্বসনের প্রথম স্টেপ। আমরা জানি শ্বসনটা আমাদের কেন করা দরকার। শ্বসন বা রেসপিরেশন আমাদের দরকার যেন আমরা এনার্জি পাই। এনার্জি পাওয়ার জন্য আমরা যদি এটা গাড়ির সাথে চিন্তা করি আমাদের বডিটাকে, তাহলে একটা গাড়িও কিন্তু চলার জন্য এনার্জি লাগে। এখন এই এনার্জিটা কোথা থেকে আসে? আমরা হয়তো বা ডিজেল পোড়াই অথবা পেট্রোলিয়াম অথবা তেল পোড়াই। এই তেলগুলো মূলত কার্বন ডাই অক্সাইড তৈরি করে। তাহলে কার্বনের প্রোডাক্ট কোনো একটা কিছুকে যদি আমরা পোড়াই, এটা যে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করে, ওটার মাধ্যমে কার্বনকে পোড়ানোর মাধ্যমে আমরা এনার্জিটা পাই। ঠিক তেমনি আমাদের বডিতে কার্বনের একটা প্রোডাক্ট আছে, ওটা হচ্ছে গ্লুকোজ, C6H12O6। এটাকেও যখন আমরা পোড়াই, পোড়ানোর অর্থ হচ্ছে মানে আমরা যখন বার্ন করি বা কনবাস্ট করি, তখন এটাকে কি পাওয়া যায়? O2 এর সঙ্গে রিয়েক্ট দেওয়া হয়, অক্সিজেনের সঙ্গে রিয়েক্ট দেওয়া হয়। তখন ফাইনালি কি তৈরি হয়? কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি হয়, এবং সাথে কিছু এনার্জি তৈরি হয়। এখন আমরা বুঝতে পারতেছি যে আমাদের মূল কাজ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এবং পানি তৈরি করা, এবং এই মূল কাজ এনার্জি তৈরি করার মূল কাজের জন্য আমাদের দরকার অক্সিজেন। এবং অক্সিজেনটা আমরা কোথায় পাই? মাইটোকন্ড্রিয়ায় পাই। তাহলে অক্সিজেন ছাড়া অ্যানাএরোবিক যে শোষণটা, ওটাতে খুব বেশি একটা এনার্জি, এই রেসপিরেশনটা অ্যানাএরোবিক রেসপিরেশনে খুব একটা বেশি এনার্জি তৈরি হতে পারে না, কারণ ওখানে অক্সিজেন নাই। এই বার্নিংটা হতে পারতেছে না। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে এই যে গ্লুকোজটার স্ট্রাকচারটা কি, এই গ্লুকোজটার স্ট্রাকচারটা কি, কেন আমাদের মাইটোকন্ড্রিয়াটা ইম্পর্টেন্ট এবং কেন মাইটোকন্ড্রিয়ার মধ্যে ঢুকতে হবে। আমরা এই পর্যন্ত একটা হিসাবে আসলাম যে আমাদের রেসপিরেশনের জন্য, এরোবিক রেসপিরেশনের জন্য মাইটোকন্ড্রিয়ায় প্রবেশ করা খুবই ইম্পর্টেন্ট। কিন্তু মাইটোকন্ড্রিয়াটার মধ্যে আমরা যদি দেখি, মাইটোকন্ড্রিয়ার মধ্যে এই অংশ দিয়ে গ্লুকোজটাকে ঢুকতে হয়, কিন্তু গ্লুকোজটা অনেক বড়, 6 কার্বনের একটা কম্পাউন্ড। আমরা যদি 1 2 3 4 5 6, 6 কার্বনের একটা কম্পাউন্ড, এটাকে ছোট করে এই এতটুকু যদি আমরা কেটে ফেলি, 2 কার্বনের কম্পাউন্ড বানাই, তখনই শুধুমাত্র সে ঢুকতে পারবে, এর আগ পর্যন্ত সে ঢুকতে পারবে না। তাহলে আমাদের এই যে রেসপিরেশনের মূল কাজটা হচ্ছে এই 2 কার্বনের প্রোডাক্টটা তৈরি করা। তো প্রথমে আমরা যদি একটা সেলের কথা চিন্তা করি, এই যে প্লাস্টিক থেকে গ্লুকোজটা বের হয়ে আসলো, গ্লুকোজটা বের হয়ে এসে কোথায় আসলো? সাইটোপ্লাজমে আসলো। সাইটোপ্লাজমে কয় কার্বনের? 6 কার্বনের গ্লুকোজটা, আমরা যদি দেখি 6 কার্বনের গ্লুকোজটা চলে আসলো। এটাকে কেটে কেটে ছোট করা লাগবে, এবং এই কেটে কেটে ছোট করার ফার্স্ট স্টেপটা হচ্ছে গ্লাইকোলাইসিস। গ্লাইকোলাইসিস অর্থ হচ্ছে গ্লুকোজটাকে লাইসিস করা, ভেঙে ফেলা। এবং ভেঙে ফেলার পরে প্রথম কাজটা করা হয়, এটাকে 2 ভাগে ভাগ করা হয়, 3 কার্বনের পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করা হয়। এই যে আমরা গ্লুকোজটাকে লাইসিস করে পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করলাম, এই প্রসেসটাকে বলা হচ্ছে গ্লাইকোলাইসিস। তাহলে গ্লাইকোলাইসিসটা কিন্তু মাইটোকন্ড্রিয়ার ভিতরে হচ্ছে না, যদিও আমরা ইন জেনারেল বললাম যে মাইটোকন্ড্রিয়া হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, অক্সিজেনের সঙ্গে অ্যাটাচ করে শ্বসনটা ওখানেই হয়। কিন্তু আমাদের বুঝতে হবে মাইটোকন্ড্রিয়ার ভিতর কিন্তু গ্লাইকোলাইসিসটা হচ্ছে না, গ্লাইকোলাইসিসটা হচ্ছে সাইটোপ্লাজম, এই সাইটোপ্লাজম। তাহলে সাইটোপ্লাজম কি প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সবার ক্ষেত্রেই আছে? হ্যাঁ, সবার ক্ষেত্রেই আছে। তাহলে আমরা বলতে পারি রেসপিরেশনের যে ফার্স্ট স্টেপটা, যে গ্লাইকোলাইসিস স্টেপটা, এটা এরোবিক অ্যানারোবিক বা প্রোক্যারিওটিক ইউক্যারিওটিক সবার জন্যই সমান। এজন্যই আমরা দেখতে পাই আমাদের এরোবিক রেসপিরেশন বা অ্যানারোবিক রেসপিরেশন দুইটার ক্ষেত্রেই ফার্স্ট স্টেজটা হচ্ছে গ্লাইকোলাইসিস। এখন আমরা যাব গ্লাইকোলাইসিসের স্টেপ গুলা কি। গ্লাইকোলাইসিসের একটা চার্ট যদি দেখি, এখানে আমাদের সবচাইতে কঠিন যে বিষয়টা, এখানে আমাদের এনজাইম গুলো মনে রাখতে হয়। তাহলে আমরা মনে রাখবো আমাদের এটা একটা গ্লুকোজ, এটাকে ভেঙে আমাদের 2 ভাগ করা লাগবে, এটাই হচ্ছে আমাদের প্রাইমারি কাজ। তাহলে এটাকে ভেঙে 2 ভাগ করার জন্য আমরা প্রথমে দেখি আমাদের গ্লুকোজটা সেলের ভিতর ঢুকলো। ধরলাম আমরা আমাদের প্লাস্টিড নাই, এটা একটা সেল, এই সেলের মধ্যে গ্লুকোজটা ঢুকলো, বডির মধ্যে গ্লুকোজটা ঢুকলো। এখন আমাদের বুঝতে হবে গ্লুকোজ কিন্তু পানিতে মিশে, আমরা জানি চিনি পানিতে মিশে যায়। তাহলে এইখানে সেলের ভিতরেও পানি আছে, সেলের বাইরেও পানি আছে। আমরা জানি যে সেলের ভিতরেও পানি থাকে, যেটাকে আমরা সাইটোসোল বলি, সেলের বাইরেও পানি থাকে। এখন আমাদের বুঝতে হবে গ্লুকোজ যেভাবে এখানে ঢুকছে, যেই চ্যানেলটা দিয়ে ঢুকছে,
এখানে কেন একটা চ্যানেলের কথা বলতেছি, কারণ গ্লুকোজ এখানে যে আমরা জানি এখানে পুরোটা হচ্ছে ফসফোলিপিড বাইলেয়ার। ফসফোলিপিড বাইলেয়ার আমরা ফার্স্ট চ্যাপ্টারে পড়ছি। ফসফোলিপিড বাইলেয়ার মানে কি, এটা হচ্ছে লিপিড। লিপিডের মধ্যে কখনো গ্লুকোজ বা যেটা ওয়াটার সলিউবল জিনিস ওটা ঢুকতে পারে না, কারণ পানি তেলে জলে মিশ খায় না, কারণ তেলের মধ্যে কখনো পানি জাতীয় কিছু ঢুকতে পারে না। তাহলে গ্লুকোজটা তো ঢুকতে পারার কথা না। ঢুকতে পারছে কেন? কারণ এখানে আলাদা কিছু এরকম টিউব আছে যে টিউব দিয়ে গ্লুকোজটা ঢুকে যায়। এখন প্রশ্ন হলো, টিউব দিয়ে যেভাবে ঢুকছে গ্লুকোজটা তো ওভাবেই বের হয়ে যেতে পারে, ঠিক না? গ্লুকোজটা যেভাবে ঢুকছে ওভাবেই বের হয়ে যেতে পারে। যাতে বের না হয় তাই গ্লুকোজটা ঢুকার সাথে সাথে ফার্স্ট কাজ করা হয় এখানের সঙ্গে একটা ফসফেট অ্যাড করে দেওয়া হয়। একটা যখন ফসফেট অ্যাড করে দেওয়া হয় এটা বড় হয়ে যায়, এটা আর বের হতে পারে না। আচ্ছা, তাহলে আমরা দেখি গ্লুকোজের সঙ্গে প্রথমেই ফসফেট অ্যাড করে দেওয়া হয়, গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট হয়। এখন আমার বুঝতে হবে এনজাইম গুলোর নাম কিভাবে আমি মনে রাখবো। আমরা যখন এনজাইম টপিকটা পড়তেছিলাম আমরা 7 ধরনের এনজাইম পাইছিলাম। আমাদের যদি মনে থাকে, আমরা যদি দেখি প্রথম স্টেপটা হচ্ছে গ্লুকোজ থেকে গ্লুকোজ 6 ফসফেট। এবং কেন গ্লুকোজ 6 ফসফেট? কারণ গ্লুকোজের যে 6 নম্বর কার্বনটা আছে এই 6 নম্বর কার্বনে একটা একটা পার্ট সরায় গিয়ে এখানে হচ্ছে কি ফসফেটটা অ্যাড করে দেওয়া হয়। আচ্ছা যাক, আমরা এখানে ফসফেটটা অ্যাড করে দিই। এখানে পি ডাবল বন্ড ও মাইনাস ও মাইনাস। এই যে 6 নম্বর কার্বন, আমরা জানি 1 নম্বর কার্বন সাধারণত অ্যালডিহাইড গ্রুপেরটা হয়। 1 নম্বর কার্বন 2 3 4 5 6, 6 নম্বর কার্বনে ফসফেটটা অ্যাড করে দেওয়া হলো। এটার পরে গ্লুকোজটা আর বের হয়ে যেতে পারে না। আর আমরা জানি, আমরা এনজাইম চ্যাপ্টারটাতে পড়ছিলাম যে যখন ফসফরিক অ্যাসিড বা ফসফরাস যোগ করা হয় তখন এটাকে বলা হয় ফসফোরাইলেজ এনজাইম। এবং ফসফোরাইলেজ এনজাইম আমরা মনে রাখবো, ফসফোরাইলেজ এনজাইম। তাহলে আমরা বুঝতে পারলাম যে ফসফোরাইলেজ ইজ ইকুয়াল টু কাইনেজ। আমরা ফসফোরাইলেজ যেখানেই দেখবো বা ফসফাটেজ এই ওয়ার্ড গুলো যেখানেই দেখবো ওখানে আমরা কাইনেজ বলতে পারি। এখন আমরা জানি এনজাইমের নামকরণ নানান ভাবে করা যায়। আমরা যেটার উপর কাজ করতেছি এখানে সাবস্ট্রেটটা কি, গ্লুকোজ। সাবস্ট্রেট এবং যদি কোন ধরনের কাজ করতেছি কাইনেজ, দুইটাকে একসাথে আমরা বলতে পারি গ্লুকোজ কি একটা 6 কার্বনের কম্পাউন্ড। তাহলে এখানে আমরা বলতে পারি এখানে যে এনজাইমটা ইউজ হচ্ছে ওটা হচ্ছে হেক্সোকাইনেজ। 6 কার্বনের কম্পাউন্ড, এজন্য এখানে ইউজ হচ্ছে কি হেক্সোকাইনেজ। বা এটাকে আমরা বলতে পারি হেক্সোর জায়গায় গ্লুকোকাইনেজও বলতে পারি, গ্লুকোকাইনেজ। এখান থেকে আমরা বুঝতে পারলাম প্রথম এনজাইমের নাম কেন গ্লুকোকাইনেজ বা হেক্সোকাইনেজ হলো। এবং আমরা বুঝে ফেললাম যেখানে এই ফসফেটটা অ্যাড হবে সেখানেই ওয়ার্ডটা হবে কাইনেজ। এখন এই ফসফেটটা কোথা থেকে আসছে? অবশ্যই একটা এটিপি কে ভাঙতে হবে। একটা এটিপি কে ভেঙে কি করা লাগবে, এডিপি কে নিয়ে আসতে হবে। এবং এডিপি মানে কি, এখানে আলাদা একটা এক্সট্রা ফসফেট চলে আসছে, এই এক্সট্রা ফসফেটটা এখানে অ্যাড হয়েছে। তাহলে আমরা বুঝতে পারতেছি যেখানেই কাইনেজ আসবে ওখানেই এটিপি নিয়ে কাজ হবে। এবার নেক্সট স্টেপে যাই। এখানে আমরা যদি দেখি এখানে এটিপির বিষয়টা লেখা হয় না, আমাদের বইয়ের মধ্যে এটিপির বিষয়টা আসছে। এখানে অবশ্যই একটা এটিপি তৈরি হবে, এটিপি ভাঙবে, এটিপি ভেঙে এডিপি হবে। এরপর আমরা যদি যাই গ্লুকোজ 6 ফসফেট থেকে দেন হচ্ছে ফ্রুক্টোজ 6 ফসফেট হচ্ছে। আমরা কিন্তু আমাদের এখনো যে ভাগ করার বিষয়টা, এটাকে দুই ভাগে ভাগ করা ওখানে পৌঁছায়নি। আমরা যে কাজটা করছি শুধুমাত্র গ্লুকোজটা যেন বের হয়ে না যায় ওই কাজটা শিওর করলাম। এখন হচ্ছে গ্লুকোজটাকে ফ্রুক্টোজে কনভার্ট করা লাগে কাজ করার সুবিধার্থে। আমাদের বডি সেলটা ফ্রুক্টোজ নিয়ে ভালো কাজ করতে পারে। তাহলে গ্লুকোজ আর ফ্রুক্টোজ একে অপরের আইসোমার। তাহলে আমরা বলতে পারি ফ্রুক্টোজ 6 ফসফেট ইউজ হবে এখানে, তৈরি হচ্ছে। তাহলে আইসোমার যেহেতু হচ্ছে একে অপরের, এখানে এনজাইমটার নাম কি হবে, আইসোমারেজ। আচ্ছা, আইসোমারেজ এটা কোন ধরনের আইসোমারেজ? এটা হচ্ছে আমরা যদি নামটা দেখি এখানে বলতেছে কি আইসোমারেজটার নাম হচ্ছে ফসফোহেক্সোস আইসোমারেজ বা ফসফোগ্লুকো আইসোমারেজ। কারণ কি, এরা কাজ করতেছে, এটা কিন্তু গ্লুকোজের উপর কাজ করতেছে না, এটা ফসফোগ্লুকোজের উপর কাজ করতেছে, এজন্য এটাকে ফসফোহেক্সোস আইসোমারেজ বা ফসফোগ্লুকো আইসোমারেজ বলা হয়। আমরা পেয়ে গেলাম ফ্রুক্টোজ 6 ফসফেট। এখন আমরা যদি দেখি ফ্রুক্টোজ 6 ফসফেট থেকে এখন আমাদের মেইন কাজ হয়ে গেল। আমরা সেলে আসলাম, আমরা এখানে ফ্রুক্টোজ 6 ফসফেট তৈরি করলাম যেটা আর বের হতে পারতেছে না বাইরে। এবং এটাকে এই ফ্রুক্টোজ 6 ফসফেটটা এরকম, এই সাইডে আমার একটা ফসফেট আছে, এখন আমরা এই সাইডে আরেকটা ফসফেট লাগাবো ওয়ান সাইডে, এবং দুই সাইড থেকে চাপ দিয়ে আমরা দুই সাইড থেকে চাপ দিয়ে এটাকে ভেঙে ফেলবো, দুই ভাগে ভেঙে ফেলবো। তাহলে আমরা বুঝতে পারতেছি নেক্সট কাজটা কি, ফ্রুক্টোজ 1,6 ফসফেট করা লাগবে, ফ্রুক্টোজ 1,6 বিস ফসফেট। কারণ কি, এখানে দুইটা ফসফেট অ্যাড হয়েছে। তাহলে আমাদের বোঝা লাগবে ফসফেট নিয়ে কাজ করতেছি, তাহলে এখানে কোন এনজাইমটা আসবে, অবশ্যই কাইনেজ এনজাইমটা আসবে, কাইনেজ এনজাইম। এবং আমরা যদি দেখি কাইনেজ এনজাইম আসছে,
এবং এই কাইনেজ এনজাইমটার আগে নাম কি হবে, এটা কার উপর কাজ করতেছে, ফসফোফ্রুক্টো এর উপর কাজ করতেছে। তাহলে এই এনজাইমটার নাম কি হবে, ফসফোফ্রুক্টো কাইনেজ। এবং সে এই কনভার্ট করলো। এই কনভার্ট করার পরে আমরা জানি দুই সাইডে দুইটা জিনিস অ্যাড করে ফেলা হইলো। এখন দুই দিক থেকে চাপ দিয়ে এটিপি প্রোডাক্ট লাগানো হয়েছে। আমাদের এখানে দেখতে হবে যেহেতু একটা ফসফেট আসছে, অবশ্যই এখানেও একটা এটিপি ভাঙবে, একটা এটিপি ভেঙে এডিপি হবে। তাহলে আমরা টোটাল কয়টা এটিপি ভাঙলাম এটা আমাদের পরে হিসাবটা লাগবে। এখানে একটা এটিপি ভাঙলাম, এখানে আরেকটা এটিপি ভাঙলাম, আমাদের এটা একটু মাথায় রাখা লাগবে, আমরা দুইটা এটিপি খরচ করছি। আচ্ছা, এখন আমাদের বুঝতে হবে ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট। ওকে, ফ্রুক্টোজ 1,6 বিসফসফেট এবার হচ্ছে দুই দিক থেকে ভেঙে যাবে। আমরা যদি দেখি এখানে 1,6 বিসফসফেট দুইটা ভাগে ভেঙে গেছে, এবং দুইটা ভাগে যখন ভেঙে গেছে আমরা দেখতেছি কি একটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ পাচ্ছি, আমরা একটা কিটোন গ্রুপ পাচ্ছি। এখানে বোঝার জন্য আমরা একটা জিনিস বুঝাই, এই যে গ্লুকোজটা, ফ্রুক্টোজ এক ধরনের গ্লুকোজ, এটা যে ভেঙে গেল, ভেঙে যাওয়ার পরে এটা দুই ভাগে গ্লুকোজে ছোট ছোট তিন কার্বনের দুইটা গ্লুকোজে কনভার্ট হয়েছে। তিন কার্বনের গ্লুকোজ কি কি আছে, দুইটা আছে। আমরা জানি তিন কার্বনের গ্লুকোজ, এই যে গ্লুকোজ সাধারণত আমরা থার্ড চ্যাপ্টারে পড়ছি, হয় অ্যালডোজ হয় বা কিটোজ হয়। তাহলে অ্যালডোজের ক্ষেত্রে ফার্স্ট কার্বনটাতে কি থাকে, অ্যালডিহাইড গ্রুপ থাকে। কিটোজ ক্ষেত্রে সেকেন্ড কার্বনটাতে অ্যালডিহাইড গ্রুপ থাকে। বাকি সব হাতে কি থাকে, এইচ আর ও এইচ থাকে। বাকি সব হাতে এইচ আর ও এইচ থাকে। ওকে, আমরা সব হাতে এইচ আর ও এইচ দিয়ে দিলাম। এটাকে তখন কি বলা হয়, দুইটা হাইড্রোক্সি গ্রুপ আছে, এজন্য এটাকে বলা হয় ডাই হাইড্রোক্সি কিটোন গ্রুপ, মানে হচ্ছে এসিটন। তাহলে আমরা একটা চান্স কি পেলাম, ডাইহাইড্রোক্সি এসিটন, ডাইহাইড্রোক্সি এসিটন। আরেকটা কি পেলাম, আরেকটা পেলাম হচ্ছে এটা যে গ্লিসার অ্যালডিহাইড। গ্লিসার অ্যালডিহাইড মানে হচ্ছে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে আর বাকিটা হচ্ছে গ্লিসারিন বা গ্লিসারল। তাহলে গ্লিসারল প্লাস অ্যালডিহাইড, এখান থেকে আসছে হচ্ছে গ্লিসার অ্যালডিহাইড। এই দুইটাই হচ্ছে গ্লুকোজের তিন কার্বনের গ্লুকোজ। আমরা বুঝতে পারলাম তিন কার্বনের গ্লুকোজ, কারণ আমরা জানি গ্লুকোজ মানে হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ এবং কিটোন গ্রুপ। এবং এটা যখন হয়ে গেছে, আমরা তিন কার্বনের দুইটা প্রোডাক্ট পেয়ে গেলাম। আমরা জানি আমাদের মূল টার্গেট হচ্ছে দুই কার্বনের প্রোডাক্টে কনভার্ট করা, কিন্তু এখন আমরা দুই কার্বনের প্রোডাক্টে কনভার্ট করব না, আমরা এটাকে এসিডে কনভার্ট করব। এই যে গ্লিসারেল ডিহাইড, এটাকে আমরা এসিডে কনভার্ট করব। তাহলে এসিডে কনভার্ট করার জন্য আমাদের কি করা লাগবে, এই যে দেখি গ্লিসারেল ডিহাইড বা ফসফেট গুলা ছিল, আমরা জানি এখানের মধ্যে ফ্রুক্টোজ দুইটা ফসফেট ছিল। আমরা যখন এটাকে ভেঙে ফেলবো, এটাকে যখন আমরা ভেঙে ফেলবো, ফসফেট দুইটা দুইজনের কাছে চলে যাবে। তাহলে এটা হবে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট ডাইহাইড্রক্সি এসিটন ফসফেট। ফসফেট দুইটা হয়ে গেল। এখন আমাদের বুঝতে হবে গ্লিসারেল ডিহাইড 3 ফসফেট থেকে আমরা আমরা দেখি এই হাইড্রক্সি এসিটন ফসফেটটা এখানে যদি আসতে চায়, গ্লিসারেল ডিহাইডে যদি হতে চায়, এরা দুইজন একে অপরের আইসোমার। তাহলে কি এনজাইম লাগবে, আইসোমারেজ এনজাইম লাগবে। আমরা দেখলাম আইসোমারেজ এনজাইম দিয়ে দুইজন দুইজনের কাছে চেঞ্জ হলো। আচ্ছা, এখানে যদি দেখি আইসোমারেজ, এই যে আইসোমারেজ। আচ্ছা, গ্লিসারেলডিহাইড 3 ফসফেট আমরা পাইলাম। এখান থেকে আমরা কোথায় যাচ্ছি, আরেকটা ফসফেট লাগালাম। এখানে দেখি গ্লিসারেট। আমরা জানি কোনো কিছুর শেষে 8 লাগানো মানে এটা অ্যাসিড হয়ে গেছে। যেমন আমরা জানি ইথানোয়িক অ্যাসিডকে আমরা ইথানেট বলি, ইথানোয়িক অ্যাসিডকে ইথানেট বলি। তাহলে আমরা কি করলাম, প্রথমে আমাদের ফার্স্ট কাজ ছিল ইথানোয়িক অ্যাসিড বা ইথানেট। ওকে, তাহলে এখানে যেহেতু আমরা গ্লিসারেট বলতেছি, অর্থাৎ গ্লিসারেলডিহাইড থেকে আমরা কিসে কনভার্ট করছি, গ্লিসারিক অ্যাসিডে কনভার্ট করছি বা গ্লিসারেটে কনভার্ট করছি। আচ্ছা, এটার আগে আমরা যদি দেখি 1,3 বিসফসফোগ্লিসারেট, 1,3 বিস বাইফসফোগ্লিসারেট। বাইফসফোগ্লিসারেট মানে কি, এখানে 3 নম্বর কার্বনটাতে, এই কার্বনটাতে ফসফরিক অ্যাসিড গ্রুপ ছিল। এখন আমরা 1 নম্বর কার্বনটাতেও ফসফরিক অ্যাসিড গ্রুপ লাগাবো, এখানেও ফসফরিক অ্যাসিড গ্রুপ লাগাবো। ওকে, আমরা দেখতে পেলাম এখানেও একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ লাগালাম, আমরা এখানেও একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ লাগালাম। তাহলে এটাকে বাইফসফোগ্লিসারেট বলা হচ্ছে। আর যেহেতু গ্লিসারেটে কনভার্ট করছি, অর্থাৎ আমরা অ্যালডিহাইড থেকে অ্যাসিডে গেছি, এখানে আমাদের বুঝতে হবে এখানে কোন এনজাইমটা ইউজ করা লাগে। আমরা একটু আগের কথায় ফিরে যাই। আমরা জানি অক্সিডো রিডাকটেজ, এই এনজাইমগুলোর নাম আমরা শিখছিলাম। অক্সিডো রিডাকটেজ মানে কি, আমাদের বুঝতে হবে অক্সিডেশন মানে কি আর রিডাকশন মানে কি। অক্সিডেশন মানে হচ্ছে গেইন লস অফ ইলেকট্রন, রিডাকশন মানে হচ্ছে গেইন অফ ইলেকট্রন। এছাড়া আমরা জানি অক্সিজেন যদি অ্যাড করা হয়, গেইন অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু অক্সিডেশন, লস অফ অক্সিজেন ইজ ইকুয়াল টু রিডাকশন, এবং ভাইস ভার্সা। আমরা দেখতে পাই হাইড্রোজেন হচ্ছে কি, হাইড্রোজেন যদি গেইন করা হয় ওটা হচ্ছে রিডাকশন, হাইড্রোজেন যদি ছেড়ে দেওয়া হয় ওটা হচ্ছে অক্সিডেশন। তাহলে আমরা বলতে পারি কোন জায়গা থেকে হাইড্রোজেন বের হয়ে আসা এবং কোন জায়গা থেকে হাইড্রোজেন যোগ হওয়া, এটাকে বলা হচ্ছে রিডাকশন। কোন জায়গা থেকে অক্সিজেন বের হয়ে আসা বা যোগ হওয়া, এটাকে বলা হচ্ছে অক্সিডেশন রিডাকশন। এবং আমাদের মনে রাখা লাগবে অক্সিডেশন সবসময়
রিডাকশনের সাথে একসাথে স্পন্টেনিয়াসলি হয়, একসাথে হয়, স্বতঃস্ফূর্তভাবে হয়। এজন্য আমরা এটাকে বলা হয় রেডক্স রিঅ্যাকশন বলা হয়। অর্থাৎ কোন জায়গা থেকে অক্সিজেন অ্যাড হলে, কোন জায়গায় তুমি যদি অক্সিজেন অ্যাড করো, তুমি অক্সিডেশন করতেছো, তাহলে এট দ্য সেম টাইম তোমার হাইড্রোজেনও অ্যাড করতে হবে অন্য একটা জায়গায়। ঠিক আছে, হাইড্রোজেন অ্যাড করা মানে তুমি কোন জায়গা থেকে হাইড্রোজেন বের করে নিয়ে আসছো। তাই তুমি দেখবা অক্সিডো রিডাকটেজ যখনই আসবে ইজ ইকুয়াল টু, এটাকে আমরা বলি ডিহাইড্রোজিনেজ। কারণ কোন জায়গা থেকে হাইড্রোজেন বের করে তুমি হাইড্রোজেনটা অ্যাড করতেছো। তাই আমরা বলতে পারি, আমরা এনজাইম চ্যাপ্টারটাতে পড়ছিলাম যে ডিহাইড্রোজিনেজ ইজ ইকুয়াল টু অক্সিডো রিডাকটেজ। এবার আমরা আসি কিভাবে হয়। আমরা যদি গ্লিসার অ্যালডিহাইডটা দেখি, অ্যালডিহাইড মানে হচ্ছে আমরা একটা সিম্পল অ্যালডিহাইড দেখি, CH3CHO, এটা হচ্ছে সিম্পল অ্যালডিহাইড। এটাকে যদি আমরা এসিডে কনভার্ট করি আমরা কি পাই, CH3C♯OH। আমরা জানি এটা হচ্ছে এসিড গ্রুপ, এটা হচ্ছে অ্যালডিহাইড গ্রুপ। এখানে আমরা কি করছি, আমরা মূলত একটা অক্সিজেন অ্যাড করছি। অক্সিজেন অ্যাড করা মানে হচ্ছে অক্সিডেশন। তাহলে অন্য সাইডে কি হবে, হাইড্রোজেন অ্যাড হবে। হাইড্রোজেন অ্যাড হওয়া মানে কি, তাহলে রিডাকশন। আমরা দেখি আমাদের এখানে NADP ছিল, NADP থেকে NADH2 হয়েছে। তাহলে আমাদের এখান থেকে একটা ফসফরিক ছিল, একটা ফসফেট ছিল, ওটা গিয়ে অ্যাড হয়ে যাবে। আর হচ্ছে আমরা দেখতে পাচ্ছি NADH2 তৈরি হচ্ছে। এজন্যই আমরা মনে রাখবো, এখান থেকে যখনই এই 1,3-ফসফোগ্লিসারেট হয়েছে, এখানে কি তৈরি হবে, NADH2 তৈরি হবে। তাহলে আমরা কি পাইলাম, একটা NADH2 পাইলাম। তাহলে এখানে একটা NADH2 হচ্ছে, ঠিক তেমনি এই ডাইহাইড্রোক্সি এসিটন ফসফেট, এখানেও একটা NADH2 হবে না? তাহলে আমরা টোটাল কয়টা NADH2 পাইলাম, দুইটা NADH2 পাইলাম। আচ্ছা, আমাদের মাথায় রাখা লাগবে আমরা দুইটা NADH2 পাইছি। এখন আমাদের যাওয়া লাগবে নেক্সট, আমরা 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড পেয়ে গেলাম, 20-ফসফোগ্লিসারিক পেয়ে গেলাম। এখানের মধ্যে কোন এনজাইম ইউজ হবে আমাদের মনে রাখা লাগবে, এখানে 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড ডিহাইড্রোজিনেজ ইউজ হবে। অর্থাৎ এখানে এনজাইমটার নাম কি হবে, ডিহাইড্রোজিনেজ। এনজাইমের নামগুলো মনে রাখার খুবই সিম্পল উপায়, এসিডে কনভার্ট হলেই আমাদের মনে রাখা লাগবে এখানে ডিহাইড্রোজিনেজ ইউজ হবে। নেক্সট আমরা যাই, এখান থেকে কি হবে, 2,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, 20-ফসফোগ্লিসারিক অ্যাসিড তৈরি হলো। তাহলে আমরা 1,3 থেকে 2,3 তে গেলাম, অর্থাৎ আমার এখানে যে ফসফেটটা ছিল এটাকে আমরা এক ঘর নিচে নামালাম। এজন্য এখানে আমরা মিউট করলাম, এটাকে একটু নিচে নামাই দিলাম। তাহলে এখানে কি ইউজ হবে, এখানে মিউটেজ এনজাইম ইউজ হবে। এখানে কি ইউজ হবে, 2,3-BPG মিউটেজ ইউজ হবে, ফসফোগ্লিসারিক অ্যাসিড মিউটেজ ইউজ হবে। মিউটেজ ইউজ হয়ে এটা নিচে নেমে গেল। এখন আমাদের বুঝতে হবে, আমাদের এখন আস্তে আস্তে ফসফেট গুলাকে ঝেড়ে ফেলতে হবে। কারণ কি, আমাদের মূলত 3 কার্বনের যে এসিডটা আমরা পেয়ে গেছি, এখন আমরা ফসফেট গুলাকে ঝেড়ে ফেলতে শুরু করব। এই 2,2-ফসফোগ্লিসারিক অ্যাসিডকে সরাই ফেলে আমরা শুরুতে কি করে ফেলতেছি, আমরা যদি দেখি এখান থেকে এই জিনিসটাকে 3-ফসফোগ্লিসারিক অ্যাসিড, আচ্ছা আমি একটা স্টেপ বাদ দিয়ে গেছি। আমাদের মনে রাখা লাগবে, আমাদের 2,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড আগে হবে না, আমাদের মূলত 1,3-ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে একটা ফসফেট বের হয়ে যাবে। একটা ফসফেট বের হয়ে গেলে আমরা জানি ফসফেট নিয়ে কাজ করতেছি আমরা, আমরা এখান থেকে ফসফেটটাকে সরাই দিচ্ছি। তাহলে এই ফসফেটটা কি হবে, এখানে যে এডিপি ছিল ওটাকে এটিপি তে কনভার্ট করবে। আর আমরা জানি ফসফেট নিয়ে কাজ করাকে আমরা বলি কাইনেজ। তাহলে এখানে যে এনজাইমটা ইউজ হবে ওটাকে বলা হবে কাইনেজ। আচ্ছা, এটাকে কি বলা হবে, 1,3-ফসফোগ্লিসারিক, আমরা যদি নামটা দেখি, ফসফোগ্লিসারেট কাইনেজ। কারণ কি ফসফোগ্লিসারেট কাইনেজ কেন বলা হচ্ছে, কারণ এটা ফসফোগ্লিসারেটের উপর কাজ করছে। এটাকে আমরা বাইফসফোগ্লিসারিড কাইনেজও বলতে পারি, বিপিসি কাইনেজও বলতে পারি সংক্ষেপে। এরপর আমরা কি পাইলাম, ফসফোগ্লিসারিড পাইলাম, 3-ফসফোগ্লিসারিড। 3-ফসফোগ্লিসারিড মানে কি, এখানে থার্ড আমরা একটা ফসফেট বের করে ফেলছি। এখান থেকে আমরা যদি দেখি এই ফসফেটটাকে বের করে ফেলছি, এটিপি তৈরি হয়ে গেছে, এই ফসফেটটা আছে। এখন 3-ফসফোগ্লিসারিডটাকে আমরা কমালাম, 2-ফসফোগ্লিসারিড বানালাম। তাহলে আমরা এখান থেকে একটা স্টেপ নামলাম, 2-BPG হলো। তাহলে এখানে কি ইউজ হবে, মিউটেজ, কারণ আমরা মিউট করছি, 3 থেকে 2 তে নামাইছি। এরপর আমাদের বুঝতে হবে এইটাও আমরা বের করে ফেলবো, 2-BPG-টাকেও আমরা বের করে ফেলবো। আমরা যদি দেখি এই 2-ফসফোগ্লিসারিড থেকে আমরা কি করতেছি, ফসফোইনল পাইরোভেটে কনভার্ট করতেছি। পাইরোভেট নিজেও একটা অ্যাসিড, কিন্তু এখানে আমরা যদি নামটা দেখি ইনলে কনভার্ট করতেছি। ইনলটা কি, আমাদের বোঝার জন্য একটু স্ট্রাকচারটার দিকে যেতে হবে। আমরা যদি দেখি আমাদের স্ট্রাকচারটা কিরকম ছিল, আমাদের স্ট্রাকচারটা ছিল এরকম, C♯O গ্লিসারেলডিহাইড, আমাদের সেকেন্ড কার্বনে একটা ফসফরিক অ্যাসিড গ্রুপ ছিল, আর হচ্ছে এইচ ছিল, আর আমাদের নিচে একদম থার্ড কার্বনে একটা OH ছিল, আর একটা কি ছিল, এইচ ছিল, এইচ ছিল। এখান থেকে আমাদের বুঝতে হবে এখানে অল আছে, একটা অল আছে। ঠিক আছে, আমরা যদি এখানের মধ্যে একটা কাজ করে ফেলি, এই ডাবল বন্ডটা এখানে নিয়ে আসি আর এই এইচটা এখানে নিয়ে যায়, তাহলে আমরা যেটা পাবো এটা হচ্ছে ইনল। অর্থাৎ একটা ডাবল বন্ড থাকলে, একটা অ্যালকিন বন্ড থাকলে, একটা অ্যালকিন বন্ড আর একটা যদি অ্যাসিড
অ্যালকোহল বন্ড দুইটা একসাথে থাকে, এটাকে বলা হয় ইনল। তাহলে আমরা দেখতেছি আমাদের অ্যাসিড থেকে আমরা ইনলে চলে যাচ্ছি, তাহলে এখানে কি ইউজ করা লাগবে? ফসফোগ্লিসারিক অ্যাসিড থেকে ইনলেজ ইউজ করা লাগবে। তাহলে আমরা ফসফো ইনল পাইরুভেট পেলাম। ফসফো ইনল পাইরুভেট থেকে আমাদের মনে রাখা লাগবে আমরা কি পেয়ে যাচ্ছি? পাইরুভিক অ্যাসিড পেয়ে যাচ্ছি। পাইরুভিক অ্যাসিড যখন পেয়ে যাচ্ছি, আমরা পাইরুভেট যখন বানাচ্ছি, তখন দেখো ফসফো ইনল ফসফেটটাকে আবার বাদ দেওয়া হচ্ছে, তাহলে এখানে আরেকবার এটিপি তৈরি হবে। আমরা দেখতে পাচ্ছি আরেকবার এটিপি তৈরি হচ্ছে, এটিপি থেকে এটিপি তৈরি হচ্ছে আরেকবার। তাহলে আমরা দেখতে পাচ্ছি এই একটা গ্লিসারঅ্যালডিহাইড থেকে আমরা কয়টা এটিপি পাচ্ছি? এখানে একটা এটিপি পাচ্ছি, এখানে একটা এটিপি পাচ্ছি, অর্থাৎ আমরা দুইটা এটিপি পাচ্ছি এই একটা সাইড থেকে। ঠিক তেমনি আমরা বলতে পারি এই ডাইহাইড্রক্সি অ্যাসিটন ফসফেটটাও যদি আমরা সেম স্টেপ গুলোর মধ্যে দিয়ে যাই, তাহলে এখানেও আমরা দুইটা এটিপি পাবো। তাহলে আমরা টোটাল কয়টা এটিপি পেলাম? আমরা 4টা এটিপি পেলাম। এই 4টা এটিপির মধ্যে আমরা আগে দেখে আসি, আমরা দুইটা এটিপি আগেই খরচ করে ফেলছি, লোন নিছিলাম, এই দুইটা এটিপি দিয়ে দিতে হবে। দুইটা এটিপি যদি মাইনাস করো তাহলে আমাদের বাকি থাকে আর দুইটা এটিপি। এছাড়া আমরা যদি দেখি আমাদের NADH2 কয়টা আছে? আমাদের NADH2 আছে এখানে একটা, এখানে একটা, অর্থাৎ দুইটা NADH2। দুইটা NADH2 মানে আমরা জানি একটা NADH2 মানে হচ্ছে 3টা এটিপি, তাহলে দুইটা NADH2 মানে আমরা জানি 6টা এটিপি। 6টা এটিপি। তাহলে আমরা বুঝতে পারতেছি এই গ্লাইকোলাইসিস শেষে আমরা 8টা এটিপি তৈরি করছি। এভাবেই গ্লাইকোলাইসিসের থেকে আমরা একটা গ্লুকোজ থেকে 3 কার্বনের একটা পাইরুভিক অ্যাসিডে কনভার্ট করে ফেললাম। এই পাইরুভিক অ্যাসিডটা এরপরে 2 কার্বনের কম্পাউন্ডে কনভার্ট হবে, আরেকটা কার্বন এখান থেকে বের হয়ে যাবে, কার্বন বের হয়ে যাওয়ার সময় একটা করে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে, এবং ফাইনালি এসিটাইল কোয়ে হয়ে যাবে। এবং এই এসিটাইল কোয়ে বা 2 কার্বনের কম্পাউন্ডটাই আমরা জানি, এই এসিটাইল কোয়েটাই বা 2 কার্বনের কম্পাউন্ডটাই এই সেলের মধ্যে ঢুকতে পারে। এবং আমরা জানি এখানের মধ্যে আমরা জানি প্রতিবার এসিটাইল কোয়ে মানে হচ্ছে এসিটিক অ্যাসিড। এসিটিক অ্যাসিড মানে কি? আমরা জানি ইথানোয়িক অ্যাসিড, CH3COOH। এটাকে বলা হয় এসিটাইল কোয়ে। এবং আমরা জানি প্রতিবার অ্যাসিড তৈরির সময় কি তৈরি হয়? NADH2 তৈরি হয়। তাহলে আমরা এখানের মধ্যে কয়টা পাইরুভেট ছিল? 2টা পাইরুভেট ছিল। কারণ কি? ডাইহাইড্রোক্সি অ্যাসিটোন থেকে একটা পাইরুভেট আসবে, গ্লিসারলডিহাইড থেকে একটা পাইরুভেট আসবে, 2টা পাইরুভেট। তাহলে 2টা পাইরুভেট থেকে 2টা এসিটাইল কোয়ে, 2টা পাইরুভেট থেকে 2টা এসিটিক অ্যাসিড তৈরি করা লাগলে 2টা NADH2 তৈরি হবে। তাহলে এসিটাইল কোয়ে তৈরির সময় আমরা কি পাবো? 6টা এটিপি পাবো, কারণ এক NADH2 সমান হচ্ছে 3 এটিপি, এবং একটা করে কার্বন ডাই অক্সাইড বের হয়ে যাবে। তাহলে প্রতি পাইরুভেট থেকে একটা কার্বন ডাই অক্সাইড বের হলে টোটাল 2টা কার্বন ডাই অক্সাইড বের হবে, আমরা বুঝতে পারতেছি। এবং এই যে 6টা এটিপি তৈরি হলো, আমরা তাহলে মাইটোকন্ড্রিয়াতে ঢোকার আগে আমরা 14 এটিপি পেয়ে গেলাম। ঠিক আছে, এরপর 2 কার্বন হওয়ার পরে আমরা বুঝতে পারতেছি এখন মাইটোকন্ড্রিয়ায় ঢুকে যাবে। এবং মাইটোকন্ড্রিয়ায় ঢোকার পরে আমরা যদি দেখি মাইটোকন্ড্রিয়াটা কই ছিল, হ্যাঁ, এই মাইটোকন্ড্রিয়াতে ঢোকার পরে আমরা দেখব ক্রেবস সাইকেল শুরু হবে। ক্রেবস সাইকেল একটু জটিল, ক্রেবস সাইকেলটা আমরা শুরু করব। তাহলে আমাদের মাথায় রাখা লাগবে যখনই এসিডে কনভার্ট হচ্ছে তখনই আমরা NADH2 পাবো, যখনই ফসফেট নিয়ে কাজ হচ্ছে তখনই আমরা এটিপি পাবো। ফসফেট যদি ভেঙে বের হয়ে যায় তাহলে এডিপি থেকে এটিপি হবে, ফসফেট যদি যুক্ত হয় তাহলে এটিপি ভেঙে এডিপি হবে। এবং আমাদের মনে রাখা লাগবে এনজাইম, ফসফেট কাজ করলে ওখানে কাইনেজ এনজাইমটা আসবে, আর যদি তোমার অক্সিডেশন রিডাকশন বা এসিড কনভার্ট হয় তখন এখানে ডিহাইড্রোজিনেজ এনজাইমটা আসবে। এইভাবেই হচ্ছে কি আমরা গ্লাইকোলাইসিসটা মনে রাখতে পারি খুব সহজ।